কলকাতার শহরটা যখন ঘুমোয় তখনও কিছু মানুষ জেগে থাকে। কেউ রাত জাগে কাজের ক্লান্তি নিয়ে, কেউ বা নিছক না ঘুমিয়ে থাকা জীবনের জন্য। এই জেগে থাকা মানুষদের মধ্যে একজন ছিল রাহুল। রাহুল জন্ম থেকেই অনাথ। কে তার বাবা মা, কোথা থেকে সে এসেছে, এসব প্রশ্ন তার জীবনে কোনোদিনই গুরুত্ব পায়নি। তাকে বড় রেছে রেল স্টেশনের প্ল্যাটফর্ম, ফুটপাতের ঠান্ডা কংক্রিট আর কিছু নামহীন মানুষ, যারা কখনো মা হয়, কখনো ভাই। সে থাকত সেন্ট্রাল স্টেশনের পাশে একটা পুরনো ভাঙা ফুটপাতে। দিনে কাজ করত, প্লাস্টিকের বোতল কুড়াত, চা দোকানে বাসন মাজত, মাঝে মাঝে হকারদের মাল টানার কাজ করত। রাতে পুরনো খবরের কাগজ বিছিয়ে ঘুমাত। তার মাথার নিচে বালিশ ছিল এক জোড়া ছেঁড়া জামা, আর ছাদ ছিল খোলা আকাশ। অন্যান্য অনাথ ছেলেদের মতো রাহুলও প্রথম দিকে দুঃখ করত, কপালের দোষ, ভাগ্যের দোষ, দুনিয়ার দোষ। কিন্তু ধীরে ধীরে সে বুঝে গিয়েছিল এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না। দুঃখ করে কিছুই হবে না। তবে তার মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো স্বপ্ন। একটা স্বপ্ন যে সে একদিন নিজের ঘর বানাবে, সেখানে একটা জানালা থাকবে, যেখান দিয়ে সকালের আলো ঢুকবে। আর থাকবে একটা বিছানা, একটা চেয়ার। এমনকি মাঝে মাঝে রাহুল চোখ বন্ধ করে সেই ঘরের গন্ধ টের পেত। সে বিশ্বাস করত একদিন সে নিজেই নিজের কল্পনার ঘরে যাবে। রাহুল বই পড়তে ভালোবাসত। তার এই ভালো লাগাটা শুরু হয় এক পুরনো ভাঙা স্কুল ব্যাগ থেকে, যেখানে সে একদিন এক ফেলে দেওয়া বাংলা গল্পের বই পেয়েছিল, ঠাকুরমার ঝুলি গু। সে ধুলো মুছে পাতাগুলো উল্টাতে উল্টাতে যেন অন্য এক জগতে চলে যেত। সেখানে ছিল রাক্ষস, রাজা, পরী আর এক ধরনের নিখাদ আনন্দ, যা তার কষ্টের জীবনটাকে একটুখানি হালকা করে দিত। বাকিরা যখন লুডো খেলত কিংবা ঝগড়া করত কে আগে খাবার পাবে, তখন রাহুল এক কোণে বসে গল্পের মধ্যে হারিয়ে যেত। তার এক বন্ধু বলেছিল, তুই পাগল। এই গল্প পড়ে কি পাবি? রাহুল হেসে বলেছিল, এগুলাতে আশার গন্ধ আছে। তোর তো সেটা বোঝার মতো নাক নাই। রোজকার মতো একদিন রাহুল বুবাজারের মোড়ে চা দোকানে কাজ করছিল। দুপুরের রোদটা তখন ঠিক মাথার ওপরে। হঠাৎ সে দেখতে পেল একটা বৃদ্ধা রাস্তায় বসে কাঁপছে। তার গায়ে একটা পাতলা চাদর, চোখ দুটো যেন শুকিয়ে গিয়েছে, আর মুখে কি যেন একটা অস্পষ্ট হাসি। লোকেরা পাশ কাটিয়ে যাচ্ছিল। কেউ কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ বা বলছিল, আরে ওই তো পাগলি। কিন্তু রাহুলের কেমন যেন একটা অদ্ভুত টান লাগল ভেতরে। সে এগিয়ে গিয়ে বৃদ্ধার পাশে বসল। বলল, ঠাকুমা, আপনি কিছু খেয়েছেন? বৃদ্ধা তার দিকে তাকিয়ে হাসল। বলল, অনেকদিন পর কেউ এই প্রশ্ন করল রেচি। রাহুল দোকান থেকে 2 কাপ চা আর কিছু বুট নিয়ে এল। নিজে খেতে খেতে ঠাকুমার মুখে তুলে দিল। বৃদ্ধা বলল, তুই খুব আলাদা রে। খুব আলাদা গু। রাহুল হেসে বলল, সবাই একরকম না হলে এই শহর ডুবে যেত ঠাকুমা গু। তারপর বৃদ্ধা হঠাৎ বলল, শোনো, যদি তোকে বলি আমি তোকে রাজা বানাতে পারি, তুই কি আমার সাথে বিয়ে করবি? রাহুল চমকে উঠল। কি বলছেন? আপনি তো আমার ঠাকুমার মতো। বৃদ্ধা বলল, তবুও বল, করবি? রাহুল মজা করে বলল, এই দুনিয়াতে কেউ বিয়ে না করে রাজা হতে পারলে আমি হতেই রাজি। আপনি বললেই হবে। বৃদ্ধা কিছু না বলে মাথা নাড়ল। তারপর বলল, এই চায়ের কাপটাই গঙ্গাজল। এখন থেকে তুই আমার বরগু। রাহুল হেসে বলল, আচ্ছা ঠাকুমা, আজ থেকে তুমি আমার স্ত্রী। রাজ্য কোথায়? বৃদ্ধা বললে, ঘুমিয়ে পড়, সকালে সব পেয়ে যাবি উ। রাহুল সে রাতে একটু বেশি খেয়ে ঘুমিয়েছিল। চোখে কল্পনার রাজ্য, মনে শান্তি। কিন্তু পরদিন সকালে যখন চোখ খুলে সে প্রথমে চারপাশে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। নিচে নেই পাথরের ঠান্ডা ফুটপাত। পাশে নেই ভাঙা চায়ের কাপ, নেই পাশের হকারের চিৎকার, নেই রেল স্টেশনের শব্দ। সে যে শুয়ে আছে একটা নরম বিছানায়, তাতে যেন তুলো ভরা। মাথার উপরে একটা সুন্দর মশারি ঝুলছে, আর ঘরের এক পাশে জানালা দিয়ে রোদ এসে পড়েছে, ঠিক যেমনটা সে স্বপ্নে কল্পনা করত। সে উঠে বসল, আতকে উঠল। কোথায় এলো সে? কে তাকে এখানে আনল? দরজায় তখন ধীরে ধীরে কড়া নাড়া পড়ল। খুলে গেল দরজা। ঢুকল কয়েকজন মানুষ। একজন মহিলা এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, রাজা বাবু, আপনি জেগে উঠেছেন। প্রাসাদের সকলে অপেক্ষা করছে গি। রাহুল কিছুই বুঝতে পারছে না। রাজা? কে রাজা? আমি? তাকে সাহায্য করে একজন সুন্দর পোশাক পরিয়ে দিল। জামাটা এমন রেশমের যে সে কল্পনাও করতে পারেনি কোনোদিন। তারপর তাকে নিয়ে যাওয়া হলো একটা সিংহাসন ঘরের দিকে।
বিশাল দরবারঘর, মেঝেতে নরম কার্পেট, চারপাশে পাহারাদার, আর সামনে একজন নারী সিংহাসনের পাশে দাঁড়িয়ে। রাহুল থমকে গেল। ওই মুখ, ওই চোখ, ওটাই তো সেই বৃদ্ধা, সেই ভিখারিনীর মুখ যাকে সে গতকাল রাস্তার ধারে বসে চা আর বুট খাইয়েছিল। কিন্তু এখন সে যেন রূপে গুণে রানী, গায়ে সোনালি কাজের শাড়ি, কপালে তিলক, মাথায় মুকুট। তাকে দেখে যেন চোখ ফেরানো যায় না। তুমি? রাহুল কাপা গলায় বলল। রানী হাসলেন। তারপর ধীরে ধীরে কাছে এসে বললেন, হ্যাঁ রাহুল, আমিই সেই ভিখারিনী। কিন্তু আমি জন্মগতভাবে ভিখারিনী নই। আমি এই রাজ্যের অভিশপ্ত রানী গ। রাহুল স্তব্ধ, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। রানী বলতে লাগলেন, অনেক বছর আগে এক মহাজাদুকর আমার উপর অভিশাপ দিয়েছিল। সে বলেছিল যতদিন না কেউ আমাকে ভালোবেসে নিঃস্ব অবস্থায় সম্মান দিয়ে নিঃস্বভাবে বিয়ে করবে, ততদিন আমি ভিখারির বেশে ঘুরে বেড়াব, নিজের রূপ ও রাজ্য হারিয়ে ফেলব। সারা জীবন আমি অপেক্ষা করেছি। হাজারো মানুষ এসেছে, কেউ আমার মুখ ঘুরিয়ে দিয়েছে, কেউ অভিশাপ বলেছে পাগল, কেউ পায়ের কাছে বসেও ভয় পেয়ে উঠে গেছে। কিন্তু তুমিই প্রথম যাকে আমি মানুষের চোখে দেখেছি। তুমি আমাকে খাইয়েছ, কথা বলেছ, ঠাট্টা করেছ, কিন্তু অসম্মান করনি গি। রাহুল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এল। রানী আবার বললেন, সেই রাতেই অভিশাপ ভেঙেছে। আজ তুমি এই রাজ্যের অধিকারী। এই প্রাসাদ, এই প্রজা, এই সিংহাসন, সবই এখন তোমার। রাহুল ভয়ে ভয়ে বলল, কিন্তু আমি তো কিছুই জানি না। রাজা হতে গেলে শিক্ষা লাগে, রাজনীতি লাগে। আমি তো কিছুই পারি না। রানী তার হাতে হাত রেখে বললেন, রাজা হওয়ার জন্য কেবল একটি জিনিস লাগে, মানবতা। আর সেটা তুমিই প্রমাণ করেছ। বাকি সব শেখা যাবে। আমি আছি তোমার পাশে গু। রাহুলের চোখে তখন কেবল তার পুরনো দিনের ছবি ঘুরছে। সেই ফুটপাত, সেই অনাহার, সেই দিনভর কাজ করে রাতের আধারে ঘুমিয়ে পড়া। আজ সব কিছু যেন অন্য জীবনের গল্প মনে হচ্ছে। তার মনে হল, সে যদি পারে এই রাজ্যকে এমনভাবে গড়তে, যাতে কোনো শিশু আর রাস্তায় না ঘুমায়, কোনো বৃদ্ধা অভুক্ত না থাকে, তবে এ রাজ্য সত্যিই তার হবে। সে হাঁটু গেড়ে বসে বলল, আমি এই রাজ্য গ্রহণ করি, কেবল এই শর্তে, আমি রাজা হব প্রজাদের জন্য, ধনসম্পদের জন্য নয় গি। সেই মুহূর্তে দরবার ঘরের একপাশে বাজতে লাগল সানাই। যেন রাহুলের নতুন জীবনের সূচনা ঘোষণা করল। রাহুলের মাথায় এখনও সব কিছু দোল খাচ্ছে। ফুটপাতে ঘুমানো ছেলেটা, আজ এক রাজ্যের রাজা। তবে রাহুল কোনোদিন বিলাসের স্বপ্ন দেখেনি। সে বরং ভাবছিল কিভাবে এই আশ্চর্য সুযোগকে কাজে লাগিয়ে অন্যদের জীবনে আলো আনা যায়। দরবারে আজ ছিল রাহুলের অভিষেক অনুষ্ঠান। রানী নিজ হাতে তার কপালে চন্দন দিলেন। তারপর মন্ত্র পড়ে ঘোষণা করা হল, আজ থেকে রাহুল এই রাজ্যের নবনির্বাচিত রাজা। প্রজারা হাততালি দিল, কিন্তু অনেকে ফিসফিস করছিল, ফুটপাতের ছেলে রাজা? কোনো শিক্ষাও নেই, অভিজাত নয়। রাহুল সব শুনল, কিন্তু চুপ রইল। দরবার শেষে রানী বললেন, আজ থেকে রাজা হিসাবে তোমার প্রথম আদেশ কি হবে? রাহুল একটু ভেবেই বলল, রাজ্যে যতগুলো পুরনো প্রাসাদ, গুদাম আর পরিত্যক্ত জায়গা আছে, সব আমি অনাথ শিশুদের জন্য খুলে দিচ্ছি। ওখানে তৈরি হবে স্বপ্ন আশ্রম। ওরা থাকবে, খাবে, পড়াশোনা শিখবে। কারণ আমিও তাদের একজন ছিলাম গু। মন্ত্রীরা কেউ হাসল, কেউ মুখ গম্ভীর করল। কিন্তু রানী মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ, একজন রাজা যদি শুরুর দিনেই অন্যের কথা ভাবে, তবে সে সেরা রাজা। রাতবেলা নিজের রাজকীয় কক্ষে একা বসে রাহুল আকাশের দিকে তাকাল। সেই চেনা চাঁদ, যেটা ফুটপাত থেকেও দেখত, এখনও একই রকম জ্বলছে। তার মনে হল, জীবন যদি একটা গল্প হয়, তবে এই গল্পটা এখনও শুরুই হয়েছে মাত্র। পরদিন সকালে রাজ্যে রটিয়ে দেওয়া হল রাজা রাহুলের প্রথম আদেশ। বাচ্চারা দলে দলে ছুটে এলো আশ্রমে। কেউ ভাঙা জামা পরে, কেউ চোখে ভয়, কেউ পেটে ক্ষুধা। কিন্তু সবার মুখে একটা নতুন ঝিলিক। রাহুল নিজে দাঁড়িয়ে থেকে তাদের অভ্যর্থনা জানাল। সে চায়ের কাপ ধরিয়ে বলল, আজ থেকে তোরা আমার ভাই বোন। এখানেই থাকবি, এখানেই খাবি, পড়বি, খেলবি। একটা ছোট মেয়ে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি রাজা? রাহুল মুচকি হেসে বলল, তুই বিশ্বাস করলে আমি রাজা, না করলে আমি আগের মতোই রাহুল গো। মেয়েটা তার হাত ধরল।
আর চারপাশে ছড়িয়ে পড়ল হাসি। এভাবেই শুরু হল রাহুলের রাজত্ব। সে জানত এটা কেবল শুরু। রাজত্ব মানে শুধু সিংহাসনে বসে থাকা না, বরং রাস্তায় নামা, গরিবের হাতে রুটি তুলে দেওয়া, আর তাদের মনে স্বপ্ন জাগানো। এই রাজা একদম আলাদা। এই রাজার রাজত্ব শুরু হয় ভালোবাসা দিয়ে।